খান বাড়িতে আজ খুশির জোয়ার। আজ খান বাড়ির মেজকর্তা মোজাম্মেল খানের একমাত্র ছেলে তানভীর খানের বিয়ে। খান বাড়ির প্রতিটি কোণায় কোণায় আজ আলোকসজ্জায় সজ্জিত। অনুষ্ঠানের কোথাও কোনো কৃপণতা রাখেনি আলিয়ামত খান এবং মোজাম্মেল খান। বাড়িতে বিয়ের আমেজ, কিন্তু বাড়ির বড় ছেলে সাজ্জাদুল খান আবিরের কোনো খবর নেই। তার ফোনটাও বন্ধ। সকাল থেকে মেঘ বারবার আবিরকে কল দিচ্ছে, কিন্তু কোনো খবর নেই আবিরের। রুমের মাঝেই পায়চারি করছে মেঘ। অনেকদিন ধরেই মেঘের শরীরটা ভালো নেই। আবিরকে তা জানানো হয়নি। আবির খুবই ভালোবাসে মেঘকে। মেঘ চায় না আবির শুধু শুধু মেঘকে নিয়ে চিন্তা করুক। কিন্তু আজ শরীরটা একটু বেশিই খারাপ। তার মাঝেই বড় ভাই তানভীর এবং নিজের সবচেয়ে কাছের বান্ধবী বন্যার বিয়ে। তানভীর ডাকে হঠাৎ মেঘের ধ্যান ভাঙল। বনু। হুম ভাইয়া। ভাইয়ার কোনো খবর পাওয়া গেল? না ভাইয়া, তুমি একটু রাকিব আর রাসেল ভাইয়াকে কল দিয়ে জিজ্ঞেস করো তারা কিছু জানে কি না। ঠিক আছে, তুই টেনশন করিস না, ভাইয়া চলে আসবে। হুম। মেঘ ব্যালকনির কাছে গেল। নিচের দিকে তাকিয়ে আবিরের আসার অপেক্ষা করছে। হঠাৎ পূর্বের কিছু কথা মনে পড়তেই মেঘ একা একা হাসতে থাকলো আর বলল, আমি মাহিদিবা খান মেঘ, মোজাম্মেল খানের একমাত্র রাজকন্যা, তানভীর খানের একমাত্র চোখের মণি। এই ব্যালকনিতে দাঁড়িয়ে কতই না রাত জেগেছি আমার আবির ভাইয়ের জন্য। হুম, আমার আবির। আজ কোনো লুকোচুরি নেই, নেই কোনো দ্বিধা। আমার আবির, আমার আবির, আমার আবির। চাচাতো ভাইয়ের জন্য কতই না পাগলামি করেছি। আজ আমি তাকে পেয়ে পরিপূর্ণ। আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হলো আবির ভাইয়ের মতো একজন স্বামী পাওয়া। আজ আবির ভাইয়ের পুরনো একটা চিঠি খুব মনে পড়ছে। নীল দিগন্তের ওই উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামি খামে। হঠাৎ ফোনের টুংটাং শব্দে ধ্যান ভাঙল মেঘের। দেখল আমার আবির নামে সেভ করা নাম্বার থেকে মেসেজ। মেঘ মুচকি হেসে মেসেজটি পড়া শুরু করল। ম্যাম, সরি এতটা টেনশন দেওয়ার জন্য, আমি একটু ব্যস্ত ছিলাম। মেঘ বিছানায় গিয়ে বসতেই মনে হলো সারা রাজ্যের শান্তির ঘুম তার চোখেই নেমে এসেছে। শরীরটা বড্ড বেশি দুর্বল, তাই মেঘ শুয়েই ঘুমিয়ে পড়ল। এদিকে হঠাৎ ফোনের টুংটাং শব্দ শুনে ফোনটা হাতে নিল বন্যা। লাজুক হেসে মনে মনে আওড়ালো, আমার ভিলেন। বন্যা। হ্যালো। তানভীর। নীল নীল নীলাঞ্জনা, চোখ দুটো টানা টানা, কপালের টিপ যেন জোনাকির দ্বীপ, আমি প্রেমে পড়েছি তুমি করো না মানা। বন্যা। ওই ভিলেন, আজ হিরো হবার বড্ড শখ জেগেছি বুঝি। তানভীর। একটু হলে তো দোষ নেই কোথাও। 51% ভিলেন আর 49% হিরো। বন্যা। হুম, বুঝেছি মেরি ভিলেন। তারপর তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, কি করছো? বন্যা জানালো, তেমন কিছু না। তানভীর। ওকে, তাহলে এখনই তোমাদের গলির মুখের মোখলেস দাদার দোকানের সামনে এসো। বন্যা। কেন? আর এখন তো মাত্র ভোর 6টা বাজে। কেউ দেখলেই হাজারটা প্রশ্ন করবে, বলবে এত সকালে কোথায় যাচ্ছি। তানভীর। প্লিজ বন্যা, আজ অন্তত তোমার ম্যাচিওর চিন্তাভাবনা ছেড়ে মন ও আবেগের কাছে ধরা দাও। বন্যা। এখানে ম্যাচিওর চিন্তার কি আছে? বাড়িতে বিয়ে, আত্মীয় স্বজনরা সবাই এক একজন এক এক স্থানে ঘুমিয়ে আছে, যদি বের হতে ধরা পড়ে যাই। তানভীর। প্লিজ বন্যা, একটু তাড়াতাড়ি এসো। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বড় আব্বু আমার খোঁজ করবে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে। প্লিজ তাড়াতাড়ি এসো। বন্যা একটু ভেবে বলল, আসছি। ফাগুন মাস। কোকিলের মিষ্টি সুর ভেসে আসছে। হালকা মৃদু মৃদু বাতাস বইছে। হঠাৎ এক অপরূপা সুন্দরী এসে তানভীরের সামনে দাঁড়ালো। পরনে তার হলুদ লাল পাড়ের শাড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। তার চুলগুলো ফাগুনের হাওয়ায় মৃদু মৃদু দুলছে। আলতারাঙা পায়ে সামনে এগিয়ে এসে বলল, কি হয়েছে? আমার বসন্ত এসে গেছে। বন্যা লাজুক হাসল। তানভীরের চোখ যেন আজ বন্যার লাজুক চেহারা থেকে সরছেই না। ভোরের স্নিগ্ধ আলোয় বন্যাকে আজ একটু বেশিই আদরে লাগছে। হঠাৎ সাকিবের ডাকে ধ্যান ভাঙল তানভীরের। ভাইয়া, ভাবিকে দেখে টাস্কি খেয়ে জ্ঞান হারানোটা রাতের জন্য জমিয়ে রেখো। পৃথিবীতে নতুন ইতিহাস রচিত হবে। খানবাড়ির মেজো ছেলে তার বেগমের সৌন্দর্য দেখে বাসর রাতে জ্ঞান হারিয়েছে। বলেই সাকিব হো হো করে হাসতে লাগলো। তানভীর সাকিবকে এক ধমক দিয়ে চুপ করিয়ে দিল। বন্যার দিকে তাকিয়ে দেখল বন্যা লজ্জায় শাড়ির আঁচল খামচে ধরে দাঁড়িয়ে আছে। তানভীর সাকিবকে শক্ত কণ্ঠে বলল, তুই এখানে অপেক্ষা কর, আমি বন্যার সাথে একটু কথা বলেই আসছি। একটু সামনে এগোতেই সাকিব ডাকলো, তানভীর ভাইয়া,
রাতের জন্য বাসরটা বাঁচিয়ে রেখো, নাহলে বাসর ঘরের ফুলগুলো যে কষ্ট পাবে। তানভীর কটমট করে সাকিবের দিকে তাকালো। পাশেই দেখলো একটা নোংরা ছেঁড়া জুতো পড়ে আছে। সেটা হাতে নিয়েই সাকিবকে ছুঁড়ে মারল। বন্যাকে বলল, চলো, ওর কথায় কান দিও না। বন্যা, কোথায়? তানভীর, এখানেই, বেশি দূর না। তানভীর বন্যাকে নিয়ে কাছাকাছি একটা লেকের পাড়ের টেবিলে বসল। দুজন বসে আছে। আজ যেন কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ চুপ করে থেকে বন্যাই প্রথমে মুখ খুলল। বলল, মেঘ কেমন আছে? তানভীর, ভালো। বন্যা খেয়াল করলো তানভীর বারবার আর চোখে তার দিকে তাকাচ্ছে। সে লজ্জায় আরেকটু গুটিয়ে গেল। বন্যা কাঁপা কাঁপা কণ্ঠে আবার বলল, কেন আসতে বলেছেন? তানভীরের সহজ স্বীকারোক্তি, এমনি, তোমায় দেখতে। বন্যা, ও, তাহলে দেখা শেষ হলে আমি আসি। বলেই বন্যা বসা থেকে উঠে এক কদম সামনে বাড়ালো। হঠাৎ তানভীর তার এক হাত ধরে টান দিল। বন্যা পিছন ফিরে দেখল তানভীর তার বাঁ হাত ধরে নিচে হাঁটু গেড়ে বসে আছে। বন্যা অবাক লোচনে তানভীরকে দেখছে। হঠাৎ তানভীরের নিষাক্ত কণ্ঠের বাণী শুনে বন্যা হুঁশ ফিরে পেল। তানভীর, বন্যা, আজ তোমাকে কতটা সুন্দর লাগছে তা কি তুমি জানো? মনে হচ্ছে এই আগুন ভরা ফাগুনে আমার সামনে এক হলুদিয়া পাখি দাঁড়িয়ে আছে। যতবার তোমাকে দেখি আমার হৃদস্পন্দন বেড়ে যায়। এমন তো কখনো হয় না অন্য কাউকে দেখার পরে। আমার থেকে দূরে যেও না, তোমাকে আমার কসম। নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি আমার হলুদিয়া পাখি। একবার কবুল করে দেখো, ছেড়ে যাব না কখনো। কিছুক্ষণ চুপ করে থেকে বন্যা বলল, আলহামদুলিল্লাহ, কবুল। বলেই বন্যা ছুটে বাড়ির দিকে পালালো। তানভীর বিভোর দৃষ্টিতে বন্যার লাজুক হয়ে ছুটে যাওয়ার দিকে দেখছে। বন্যা বাড়ির সামনে এসে থামল। হঠাৎ তার মনে হচ্ছে হাতটা যেন একটু ভারী হয়ে আছে। হাতের দিকে তাকাতেই বন্যা বিস্ময়ের চরম আশ্চর্যে পৌঁছে গেছে। এটা কি দেখছে সে? নিজের চোখে যেন আজ বিশ্বাস হচ্ছে না। তার হাতে একটা সোনার আংটি জ্বলজ্বল করছে, আর হাতে মেহেদি দিয়ে লেখা তানভীর। বন্যা তানভীরের কথায় এতটাই বিভোর ছিল যে সে দেখেনি হাতে কি করছে তানভীর। বন্যা আজ যেন বারবার লজ্জায় লাল হয়ে যাচ্ছে। হাতটাকে শাড়ির আঁচলের নিচে লুকিয়ে বন্যা বাড়ির দিকে ঢুকল। বন্যা বাড়িতে ঢুকে খেয়াল করলো সবাই জেগে আছে। বাড়ির মহিলারা বিয়ের কাজে ব্যস্ত। বন্যা চুপি চুপি সিঁড়ি দিয়ে উপরে ওঠা ধরতেই হঠাৎ তার বোনের ডাকে থমকে দাঁড়ালো। বন্যার বোন সামনে এসে বলল, কিরে, এত সকালে কোথায় গিয়েছিলি? বন্যা, না, মানে এখানেই, কোথাও যায়নি তো, আমি তো এখানেই ছিলাম। আপু মুখটাকে একটু কঠোর করে শক্ত কণ্ঠে বলল, ও, তোর হাতে কি হয়েছে? বন্যা, কই, কিছু না তো। আপু, দেখি কি হয়েছে হাতে। বন্যা কিছু না বলেই দৌড়ে পালালো রুমের দিকে। পিছন থেকে আপু হাতে তানভীর নামটা দেখে মুচকি হাসল, যা বন্যার চোখের আড়ালেই রয়ে গেল। কিন্তু অন্যদিকে আরেক জোড়া চোখ বন্যার সকল কর্মকাণ্ড দক্ষ করল। গতকাল বিকেলে বন্যার মামা খালারা সবাই এসেছে। এই যে একটু আগে বন্যার মামাতো ভাই বন্যাকে দেখছিল। মনে হয় কাঁচা চিপিয়ে খাবে। কিন্তু এসব কিছু বন্যার অজানায় রয়ে গেল। বেলা ৯টা বাজে। পূর্ব দিগন্তের সূর্য চারিদিকে আলো ছড়িয়ে তার কাজ সমাপ্ত করায় ব্যস্ত। ঠিক তখনই খানবাড়ির গেট দিয়ে আবিরের বাইকটি প্রবেশ করল। আবিরের সাথে আরিফও এসেছে। আরিফের 2 হাত ভরা মিষ্টি। আবির, আম্মু, মামনি, কাকিয়া, কোথায় তোমরা? আবিরের কণ্ঠ শোনা মাত্রই রান্নাঘর থেকে মালিহা খান, হালিমা খান, আকলিমা খান ছুটে আসলো। তারা কিছু বলার আগেই আলিমত খানের গম্ভীর সুর শোনা গেল, কোথায় গিয়েছিলে? আর রাতে বাড়ি কেন ফেরোনি? আবির, আমি কিন্তু এখনো বেঁচে আছি। আবির গতকাল সারা রাত ঘুমায়নি। তার চোখ ঘুমে জ্বলছে। তার মাঝে আব্বুর এসব কথা শুনে রাগে চক্ষু রক্ত লাল হয়ে গেছে। কিন্তু রাগটাকে গিলে বলল, হাসপাতালে ছিলাম। গতকাল রাতে রাকিবের ছেলে হয়েছে, সেখানেই ছিলাম। আলী আহমদ খান কিছুক্ষণ চুপ থেকে বললেন, হাসপাতালে ছিলে ভালো কথা, কিন্তু একটা ফোন দেওয়ার প্রয়োজন মনে করলে না? তুমি কি জানো গতকাল মেঘমামনি মাঝরাত পর্যন্ত তোমার আসার অপেক্ষা করেছে? আমি রাত 2টায় নিজের কিছু প্রয়োজনের রুম থেকে বের হই, আর তখন দেখি মেঘমামনি দোতলার সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। অন্তত মেয়েটাকে তো জানাতে পারতে। আবির, ফোনে চার্জ ছিল না, আমি ক্লান্ত, উপরে যাচ্ছি। বলেই আবির বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। এদিকে আরিফ মিষ্টিগুলো মালিহা খানের হাতে দিয়ে সবাইকে মিষ্টিমুখ করাতে বলল। আরিফের 2 চোখ তো অন্য আরেক জোড়া চোখ খুঁজতে ব্যস্ত, তাই সে ছাদের দিকে ছুটে চলল। আবির রুমের ভেতর ঢুকে দেখল মেঘ ঘুমাচ্ছে। আস্তে আস্তে সামনে গিয়ে মেঘের মুখের দিকে ঝুঁকে দাঁড়ালো, আর ফিস ফিস করে বলল, কি এক অদ্ভুত মায়া আমার কাদম্বিনীর মুখে, যা দেখে এই আবিরের হৃদয় থমকে যায় বারংবার।
আবির একটু ঝুঁকে মেঘের কপালে চুমু খেয়ে উঠে দাঁড়ালো আর ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর আবির গোসল সেরে রুমে ঢুকতেই দেখল মেঘ ঘুমু ঘুমু চোখে তার দিকে তাকিয়ে আছে। আবির চুল মোছা বাদ দিয়ে গলায় টাওয়েল ঝুলিয়ে মেঘের সামনে এসে ফ্লোরে হাঁটু গেড়ে বসল। বিছানায় আধো আধো ঘুম নিয়ে বসে থাকা মেঘের হাত ধরে বলল, ম্যাম, আপনি কি রাগ করেছেন? মেঘ, আয়ার আব্বু, আপনি এসেছেন? কাল রাতে কত চিন্তায় ছিলাম। আবির, সরি ম্যাম, আসলে গতকাল রাতে তানভীরের গায়ে হলুদের পর ভাবলাম অফিসে যাই, কিছু জরুরি ডকুমেন্ট নিয়ে আসি। এমনিতেই তানভীরের বিয়ের চক্করে গত এক সপ্তাহ ঠিকমতো অফিসে যেতে পারিনি। আগামী সোমবার একটা ক্লায়েন্ট মিটিং আছে, তাই ভাবলাম বাকি কাজটা বাড়িতেই সেরে নিব। আমি পৌঁছানোর পরপরই রাকিবের কল আসলো। বলল তাড়াতাড়ি হাসপাতাল যেতে, রিয়ার ব্যথা উঠেছে, সিজারের আগে ব্লাড লাগবে। রাকিবের সাথে আগেই কথা ছিল রিয়ার ব্লাড লাগলে আমি দিব, কারণ আমাদের ব্লাড গ্রুপ একরকম। তাই তখনই ছুটে যায় হাসপাতালে, ব্লাড দিই। আর রিয়া রাকিবের ফুটফুট একটা ছেলেবাবু হয়েছে জানো। ফোনে চার্জ ছিল না, তাই তোমাকে সাথে সাথে জানাতে পারিনি। সেখানের ঝামেলা শেষ করে ডিরেক্ট অফিসে যাই, তোমাকে মেসেজ দিই। তারপর বাকি কাজ সেরে এখন ফিরলাম, বুঝছেন ম্যাম? মেঘ, আপনি রেস্ট নিন, আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি। আবির, মেঘ তোকে এখন কোথাও যেতে হবে না, আমি অফিস থেকে ব্রেকফাস্ট করে এসেছি। মাত্র এক রাত বাড়িতে ছিলাম না, চোখে মুখের কী অবস্থা করেছিস তুই? তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? মেঘ নিচের দিকে তাকিয়ে আছে, হঠাৎ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আবির ভাই, আপনি প্লিজ রাতে কোথাও যাবেন না। আমার অনেক একা একা লাগে, কিচ্ছু ভালো লাগে না। আবির মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আচ্ছা, যাব না, এখন তো একটু বুকে আসেন, আপনাকে ছাড়া আমার বুকটা যে মরুভূমির মতো শুকিয়ে আছে। মেঘ তখনই আবিরের বুকে ঝাঁপিয়ে পড়ল। আবির মেঘের হঠাৎ কর্মকাণ্ডে দু কদম পিছিয়ে গেল। তারপর মেঘকে বুকের মাঝে লুকিয়ে নিল আবির। আবির, মেঘ, তুই কি জানিস, তোকে ভালোবাসার তৃষ্ণা আমার এই জন্মে মিটবে না। মৃত্যুর আগ পর্যন্ত তোকে ভালোবাসবো, আমৃত্যু ভালোবাসবো। যদি মৃত্যুর পরেও কোনো জন্ম থাকে, তখনও তোর ভালোবাসা পাওয়ার জন্য তোর পিছু নিব। মেঘ, আমিও ভালোবাসি, খুব ভালোবাসি। আরিফ ছাদে গিয়ে কাউকেই দেখতে পেল না, তাই তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে নিচে আসছে। এতটাই তাড়াতাড়ি যে সামনে এক কিশোরী বেয়ে উপরে উঠছে তা খেয়ালই করেনি। মিম সামনে পড়ায় আরিফ ভড়কে গেল। নিজের ব্যালেন্স ঠিক না রাখতে পেরে কিছুটা সামনে ঝুঁকে গেল। তখনই মিম আরিফের বুকে দু হাত রেখে তাকে আটকে দিল। মিমের এমন মুহূর্তের জন্য মনে হলো তার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। কিশোরীর মন শিহরিত হয়ে সারা শরীর কাঁপছে। আরিফ আজ যেন বোকা হয়ে গেছে, তার হৃদয় এক অদ্ভুত তোলপাড় হচ্ছে, যা হয়তো ওই পাশের কিশোরী বুঝতেই পারল না। হঠাৎ নিচ থেকে মেঘের ডাক শুনে দুজন সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু এখনও মিমের দু হাত আরিফের বুকে। মিম হুঁশ ফিরে পেতেই হাত সরাতে চাইল, কিন্তু আরিফ তার বুকে রাখা মিমের হাত খপ করে ধরে বুকের বাঁ পাশে চেপে ধরল আর বলল, প্রেয়সী, তুমি কি শুনতে পাচ্ছ এই হৃদয়ের ধুকপুকানি? মিম যেন আজ শীতল হয়ে জমে গেছে আরিফের ছোঁয়া পেয়ে। সে স্তব্ধ, নির্বাক। তার কানে আরিফের কথাগুলো হয়তো পৌঁছায়নি। আবার মেঘের ডাক ভেসে আসতেই মিম হন্তদন্ত হয়ে নিচে নামল। মেঘ, কিরে, কখন থেকে ডাকছি? ছাদে কি করছিলি? মিম, না মানে, আপু, আমার তো ছাদে একটা ড্রেস শুকাতে দেওয়া ছিল, ওটা আনতে গেছিলাম। মেঘ, তাহলে ড্রেস কোথায়? মিম, তোমার ডাক শুনে নিচে চলে আসলাম, তাই আর আনিনি। মেঘ, আচ্ছা শোন, ওই লেহেঙ্গাটা নিয়ে যা, ভাইয়া দিয়ে বলেছে বন্যাদের বাড়িতে যাওয়ার সময় পড়তে। মিম, কিন্তু আপু, এটা তো পুরো বন্যা আপুর লেহেঙ্গার মতো। মেঘ, হুম, তোর কি মনে নেই ভাইয়াকে বলেছিলাম ভাইয়ার বিয়েতে আমরা তিনজন একরকম লেহেঙ্গা পরবো? মিম, ও হ্যাঁ, মনে পড়েছে। মেঘ, একটু পর আমি তো রুমে আসবো, তারপর একসাথে রেডি হব। মিম, আপু, আবির ভাই এসেছে? মেঘ, এখন ঘুমাচ্ছে। মিম। ও, ঠিক আছে, আমি রুমে যাই। বলেই মিম চলে আসলো। মেঘ নিচে আসলো, দেখলো মালিয়া খান, হালিমা খান, আকলিমা খান মেহমানের নাস্তা দিতে ব্যস্ত। মেহমুদা খান আবিরের মামি ও মিমের খালার সাথে গল্প করছে। মেঘ গিয়ে মেহমুদা খানের কাছে দাঁড়িয়ে তার কাঁধে মাথা রাখল। মেহমুদা খান, কি হয়েছে মেঘ, শরীর ঠিক আছে? মেঘ, ভাবছি। মেহমুদা খান, কি ভাবছিস? মেঘ, ভাবছি এই যে বিয়ের পর এখন তুমি আর আমায় আদর করো না। মেহমুদা খান মেঘের কান টেনে ধরে বলল, ওরে দুষ্টু, তুই আর বড় হবি না? মেঘ খিলখিল করে হেসে দিল। মালা হেসে দিল। মালা দূরে চেয়ারে বসে মেঘকে দেখছে।
গত 2 মাস আগে মালার বিয়ে হয়েছে। স্বামী প্রবাসী। বিয়ের 1 মাস পরে মালাকে রেখে তার স্বামী প্রবাসে পাড়ি জমিয়েছে। মালা মেঘকে দেখে ভাবছে, একটা মেয়ে কিভাবে এতটা ভাগ্যবতী হয়। যার জীবনে আবির ভাইয়ের মতো একটা স্বামী আছে, তার জীবনে আর কিছু প্রয়োজন নেই। মেঘ, তুমি সত্যিই একজন ভাগ্যবতী। যাকে আমি হাজার চেয়েও পাইনি, সে তোমাকে বহু বছর আগেই নিজে থেকে ধরা দিয়েছে। ভেবেই মালা দীর্ঘশ্বাস ফেলল। মিম দৌড়ে গিয়ে রুমে ধপাস করে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। বাম হাতটা বুকে চেপে আছে। আজকাল আরিফকে দেখলেই তার হৃদস্পন্দনটা বেড়ে যায়। বুকের ভেতর কেমন জানি ধুকপুক করে। তার সামনে পড়লে অনেক লজ্জা লাগে। তাহলে এটার নাম কি কিশোরী বয়সের আবেগ? অন্যদিকে আরিফ আবার ছাদে চলে গেল। কিছুক্ষণ ছাদের সোফায় বসে থাকার পর একটা রক্তিম গোলাপের দিকে তার চোখ আটকাল। সে মুহূর্তেই উঠে গিয়ে তা ছিঁড়ে এনে আবার সোফায় এসে বসল। আরিফ গোলাপটিকে দেখছে। হুম, গভীর দৃষ্টিতে দেখছে। হয়তো এই গোলাপের মাঝে তার প্রেয়সীর লাজের রক্তিম চেহারাটা সে খুঁজছে। হঠাৎ আকাশের পানে তাকিয়ে আরিফ বলে উঠল, প্রেয়সী, আমি তোমাকে চাই, সব সময় চাই। জানি না আমাদের কখনো মিলন হবে কি না, কিন্তু মৃত্যুর পরেও আমার হৃদয় থেকে ভালোবাসা একটুও কমবে না। তারপরও যদি আমি তোমাকে না পাই, তুমি আমার হৃদয় থেকে একটুও বিচ্ছিন্ন হবে না। বাস্তবে না হও, কল্পনাতে তুমি শুধু আমার। বেলা 12টা বাজে। মেঘ রুমে গিয়ে আবিরের শান্ত মুখের পানে তাকিয়ে আছে। এই ঘুমন্ত পুরুষটি একান্তই মেঘের ব্যক্তিগত পুরুষ। হঠাৎ আবির চোখ বন্ধ রেখে বলে উঠল, বউ, এভাবে তাকিও না প্লিজ, আমার লজ্জা লাগে। মেঘ চোখ সরে নিল আর বলল, বেলা 12টা বাজে, এবার তো জেগে উঠুন। আমি মিমের রুমে যাচ্ছি রেডি হতে। আপনি উঠে নামাজে যান। বলেই মেঘ চলে গেল। আবির অবাক, যা, এর আবার কি হলো? আমার লজ্জা লাগলে কি আমি বলতেও পারবো না? এই জন্যই লোকেরা বলে, বউয়ের মন বোঝা নয় রে নয় সোজা। বলেই আবির তোয়ালে কাঁধে তুলে কৌশলে ঢুকল। মিম আর মেঘ সাজতে বসেছে। পুরো ঘর এলোমেলো করে নিয়েছে। তখনই রুমে আধি ঢুকল। বলল, তোমরা কি করছো? মিম। কেন? আধি। আম্মু বলেছে আজকে রেডি হতে দেরি হলে রেখে চলে যাবে। মিম। তুই কি আমাদের এটা বলতে এসেছিস নাকি অন্য কোনো মতলবে? আধি। না, মানে আসলে তোমাকে দেখতে এলাম। মিম। দেখা শেষ? তাহলে এখনই বের হয়ে যা রুম থেকে। আধি। ভাবছি। মিম। কি? আধি। তোমাকে তেঁতুল গাছের পেত্নির মতো লাগছে। শ্যাওড়া গাছেরও। মিম। আদির বাচ্চা আদি! বলেই মিম চিৎকার দিল। আধি ছুটে দৌড়। মিম কাঁদো কাঁদো হয়ে মেঘের দিকে তাকিয়ে আছে। আপু, তুমি আদিকে কেন কিছু বললে না? ও আমাকে তেঁতুল গাছের পেত্নী বলেছে। মেঘ। শ্যাওড়া গাছের পেত্নীও বলেছে। সেটা কেন বলছিস না? মিম। আপু, তুমিও। মেঘ মিমের রাগ বুঝতে পেরে বলল, সুন্দর লাগছে মিম। মনে হচ্ছে রাজকন্যা রাজকন্যা ভাব, শুধু একটা রাজপুত্রের অভাব। মাত্র এসএসসি দিয়ে কলেজ ওঠা কিশোরীর মনে আবেগের সাদা মেঘ উড়ে আজকাল। শাড়ি অপছন্দ করা মেয়েটাও এখন শাড়ি দেখলে তাকিয়ে থাকে। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক পরে। মাঝে মাঝে ললাটের নিচে দু ভ্রুযুগলের মাঝে ছোট্ট একটা টিপ পরে নিজেকে সাজিয়ে নেয়। মেঘের মুখে রাজপুত্রের কথা শুনে লাজে রাঙা হয়ে উঠেছে তার চোখ মুখ। মুহূর্তেই ভেসে উঠল সকালের স্মৃতি, যে স্মৃতির পুরো অস্তিত্ব জুড়েই আরিফ। হঠাৎ নিচ থেকে সবার শব্দ পাওয়া যাচ্ছে। মেঘ বলল, মিম, তুই আয়, আমি নিচে যাই। সবার শব্দ পাওয়া যাচ্ছে। সবাই রেডি হয়ে নিচে এসে গেছে। মিম। আচ্ছা, যাও। বলেই মিম আয়নার সামনে নিজেকে দেখছে আর মনে মনে বলছে, মনে হচ্ছে কি যেন নেই। হঠাৎ এক গম্ভীর সুর ভেসে এলো। কপালে টিপ আর চুলে একটা ফুল। আকস্মিক ঘটনায় মিম হকচকিয়ে গেল। সামনে তাকালে দেখল তার পিছনে কেউ দাঁড়িয়ে তার চুলে একটি গোলাপ আটকে দিচ্ছে, যার প্রতিবিম্ব আয়নায় সুস্পষ্ট। মিম ভূত দেখার মতো চমকে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি এখানে? আরিফ ড্রেসিং টেবিলের ওপর থেকে একটা টিপ নিয়ে মিমের কপালে পরিয়ে দিয়ে বলল, নাও, পারফেক্ট। মিম হঠাৎ শক্ত কণ্ঠে বলে উঠল, আপনি এখানে কি করেন? আরিফ, অনেকদিন হলো তোমার সাথে ঝগড়া করি না, তাই তোমাকে মিস করছিলাম। মিম। আমাকে মিস? আরিফ, না, তোমার ঝগড়াকে। আমার বয়ে গেছে তোমার মতো ঝগড়াটে মেয়েকে মিস করতে। মিম গাল ফুলিয়ে হনহন করে ছুটে গেল নিচের দিকে। আরিফ তাকিয়ে আছে মিমের চার পানে। মিমের পায়ের নুপুরের শব্দ যেন তার মনে ঝড় তুলছে বারংবার। আজ মেয়েটাকে একটু বেশি বড় বড় লাগছে। পরনে ভারী লেহেঙ্গা, দু হাত ভরা চুড়ি, হাতে মেহেন্দি, চোখে কাজল, খোলা চুলের রক্তিম গোলাপ, কপালে ছোট্ট একটা টিপ।
আরিফের কাছে সৌন্দর্যের আরেক নাম মিম। মিম নিচে চলে আসলো, দেখলো সবাই রেডি। বাড়ির ছেলেরা জুম্মার নামাজ পড়ে বাড়িতে ফিরলেই সবাই রওনা হবে তানভীরের বরযাত্রী হয়ে। মেঘ আজ একটু বেশি সেজেছে, তার একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। হঠাৎ বাড়ির মেইন গেটে চোখ যেতেই দেখলো সবাই নামাজ পড়ে ফিরছে, কিন্তু আবির ভাই কই? তাকে কোথাও দেখা যাচ্ছে না কেন? মেঘের মনটা সহসায় খারাপ হয়ে গেল। মেঘ এতক্ষণ অপেক্ষায় ছিল, বাড়ি ফিরলেই বলবে, আয়ার আব্বু, আমাকে কেমন লাগছে বলুন তো। কিন্তু তিনি কোথায়? হঠাৎ বাইকের শব্দে মেঘের হুঁশ ফিরল। দেখলো আবির হেলমেট খুলে বাইকটি পার্ক করছে, তার হাতে ছোট একটা শপিং ব্যাগ। আবির বাড়ির ভিতরে ঢুকে দেখলো বাড়ির মেয়েরা রেডি, আর ছেলেরা সবাই যে যার মতো নামাজ পড়ে এসে রেডি হয়ে নিচ্ছে। মালিয়া খান, কিরে আবির, এতক্ষণ কোথায় ছিলি? আবির, আম্মু একটা কাজ ছিল, নামাজের পর সেখানেই গিয়েছিলাম। মালিয়া খান, আচ্ছা ওপরে যা, রেডি হয়ে নে। আবির ওপরে গিয়ে 2 মিনিটের মাথায় মেঘকে ডাকছে। মেঘ হন্তদন্ত হয়ে ছুটল সেদিকে। এটা দেখে বাড়ির বড়রা মুচকি হাসল। হালিমা খান বলে উঠল, এদের দেখলে মনটা জড়িয়ে যায়। মেঘ, কি হয়েছে আহিয়ার আব্বু? আবির দরজার দিকে তাকিয়ে দেখল মেঘ একটা নীল রঙের লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছে। তানভীর যখন বন্যার জন্য শপিংয়ে গিয়েছিল তখন তানভীর একই রকমের 3টা লেহেঙ্গা নেয়। আবির মিম আর মেঘের জন্য নীল রঙের লেহেঙ্গা চয়েস করে দেয়, আর তানভীর বন্যার জন্য মেরুন কালারের লেহেঙ্গা চয়েস করে। নীল লেহেঙ্গাতে আবিরের অষ্টাদশীকে যেন আজ নীল পরি লাগছে। আবির কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমার নীল পাঞ্জাবিটা খুঁজে পাচ্ছি না, যেটা গত পরশু আনলাম। মেঘ, আলমারিতে খুঁজলে তা কি করে পাবেন? আমি তো সব আগে আলমারি থেকে নামিয়ে গুছিয়ে রেখেছি। এই নিন, এখানে আপনার সব প্রয়োজনীয় জিনিস গোছানো আছে। আবির মেঘের পিছন থেকে কোমর আঁকড়ে ধরে বলল, আই নো মাই ব্লু ফেয়ারি, আমি আগেই দেখেছি। মেঘ, তাহলে পাচ্ছি না বলছি। পুরো কথা শেষ হওয়ার আগেই মেঘ অনুভব করলো আবির তার গলায় কিছু পরিয়ে দিচ্ছে। তারপর আয়নার সামনে গিয়ে নেশাক্ত কণ্ঠে বলল, দ্যাটস লাইক মাই স্প্যারো। মেঘ পিছনে গিয়ে আবিরকে জড়িয়ে ধরল। আবির ঠোঁটের কোণে দুষ্টু হাসি এনে বলল, এবার ছাড়ো, না হলে আমার মহৎ পরিবর্তন হয়ে যাবে। নিজের সাজ নষ্ট করতে না চাইলে আমার থেকে দূরে থাকুন। মেঘ আবিরকে ছেড়ে 2 কদম পিছিয়ে গিয়ে বলল, জলদি রেডি হন, না হলে রেখে চলে যাব। আবির মেঘের বাচ্চামো দেখে মুচকি হাসল। তারপর আরেকটা শপিং ব্যাগ মেঘের হাতে ধরিয়ে দিয়ে বলল, এটাতে বন্যার জন্য একটা নেকলেস আছে, তোমার পক্ষ থেকে তোমার বেস্টুকে দিয়ে দিও। মেঘ বলল, আবির ভাই, আপনি সবার কথা কত ভাবেন। আমার তো মনেই ছিল না যে বেবিকে কিছু দিতে হবে। উফ, কে যে বলেছে চাচাতো বোনকে বিয়ে করতে? সারা দিন ভাই ভাই করে। এত ভাই ভাই করলে বাচ্চার বাপ কখনোই হতে পারবো না, আর আমার আহিয়াও আসবে না। হায় রে কপাল আমার। কমিউনিটি সেন্টারে আগেই মেয়ে পক্ষ চলে এসেছে। বন্যা মেঘকে বারবার বলেছে মেঘ যেন একটু আগে চলে আসে, কিন্তু মেঘ বরযাত্রী হয়ে আসবে। এটা নিয়ে বন্যার মনটা একটু খারাপ। ইতিমধ্যেই তামিম, মিষ্টি ও মিনহাজরা চলে এসেছে। এতক্ষণ বন্যার সাথে ছবি তুলে এখন নিজেরা নিজেরা তুলছে। সবাই হাসি মজায় ব্যস্ত। একজন এসে বলল, বর এসেছে। কথাটা শুনেই বন্যার বুকের মধ্যে থাকা হৃদয় নামক যন্ত্রটা ধপ করে লাফিয়ে উঠল। বুকের ভেতর অস্বাভাবিকভাবে টিপ টিপ করছে। তার এতদিনের জল্পনা কল্পনা পরিপূর্ণতা পাচ্ছে আজ। সবাই গেট ধরতে চলে গেল। কিন্তু এ কি মহা সমস্যা, এখানে বর কে? প্রায় 100 জন যুবক ছেলে একই রকম শেরওয়ানি পরে বর বেশে দাঁড়িয়ে আছে। পাশেই বাড়ির বয়োজ্যেষ্ঠ পুরুষরা পাঞ্জাবি পায়জামা পরা, মহিলারা গাঢ় বেগুনি রঙের শাড়ি, যুবতীরা নীল লেহেঙ্গা পরছে। মনে হচ্ছে মেরুন, সাদা, বেগুনি ও নীল রঙের এক টুকরো বাগান। মেয়ে পক্ষ পড়ল বিপাকে। বর কই? বিয়েবাড়ির গেটের শোরগোল শুনে বন্যার বোন বলল, কি হয়েছে? রাকিব বলল, আপু, আপনি ভেতরে যান, নতুন বিয়ানদের সাথে আমাদের কথা আছে। বন্যার বোন হেসে দিয়ে বলল, ঠিক আছে ভাই, আমি যাচ্ছি, কিন্তু বড়দের নিয়ে যেতে দাও, তোমরা দুষ্টামি করো। বলেই বন্যার বোন সকল বয়োজ্যেষ্ঠদের নিয়ে ভেতরে বসল। বন্যার ফ্যামিলি ছাড়া আর কেউ তানভীরকে চেনে না, যার ফলে বন্যার মামাতো খালাতো বোনেরা টেনশনে পড়ে গেছে। মিষ্টি, মিনহাজ ও তামিম মুখ টিপে হাসছে, কারণ আগেই আবির ওদের ইশারায় চুপ থাকতে বলেছে। বন্যার এক মামাতো বোন বলল, আমাদের দাবি মেনে নিন আর ভেতরে যান। হঠাৎ বরপক্ষের সবাই একসাথে চিৎকার দিয়ে বলল, মানি না, মানব না, মানি না, মানব না। সাকিব জোরে বলল, পথ ছাড়ুন। বাকিরা জোরে বলল, বেআইন সাহেব। সাকিব, খিদা লাগছে। বাকিরা, বেআইন সাহেব। সাকিব, ও আমাদের। বাকিরা, বেআইন সাহেব। সাকিব, তাড়াতাড়ি বর খোঁজেন। বাকিরা, বেআইন সাহেব। বরপক্ষের স্লোগানে মুখরিত চারপাশ। বন্যা চুপি চুপি ছাদে চলে গেল। বন্যার তো চক্ষু চড়ক গাছ। এদের মাঝে আমার ভিলেন কই? বন্যা ভালো করে খেয়াল করে দেখল
তানভীর সকলের পিছনে আবিরের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ তানভীরের সাথে চোখে চোখ পড়ল বন্যার। তানভীর চোখ মারল বন্যাকে। আবির বুঝতে পেরে মেঘকে নিয়ে অন্য সাইডে দাঁড়ালো। তানভীর এই সুযোগে বন্যাকে ফ্লাইং কিস দিল। বন্যাও তা হাত বাড়িয়ে কুড়িয়ে নিল। এদিকে রাসেল বলল, বেআইন সাহেব, আপনাদের দাবি আমরা অবশ্যই মানব, কিন্তু তার আগে আমাদের একটা শর্ত আছে। মেয়েরা চিৎকার দিয়ে বলল, কী শর্ত? রাকিব বলল, আপনাদের বর খুঁজে বের করে সম্মানী নিতে হবে। আর যদি না পারেন তাহলে আমাদের নতুন ভাবিকে ডাকবেন। সে নিজে তার বরকে খুঁজে বের করবে এবং সে সম্মানী পাবে। যতই হোক, সে তো এখন থেকে আমাদেরই লোক। এটা শুনে সকল মেয়েরা ছড়িয়ে পড়ল বরযাত্রীর মাঝে। কিন্তু বর কই? সবাই তো বরের মতো দেখতে। শুধু দূরের এক কর্নারে গাড়ির সাথে হেলান দিয়ে ফোনে কথা বলছে নীল পাঞ্জাবি পরো এক ছেলে। সবাই আবিরের সামনে এসে জোরে একসাথে বলল, এটাই বর। আবির ওদের হঠাৎ চিৎকারে ফোনে কথা বলা রেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। তারপর কিছুটা বুঝতে পেরে বলল, আপিরা, আমি নতুন বর না, আমার একটা পরীর মতো বউ আছে। মেয়েরা হতাশ হয়ে হার মানল। তারপর কয়েকজন মিলে বন্যাকে আনলো বর খুঁজতে। হঠাৎ আরিফ বন্যাকে দেখে আবার স্লোগান দিল, নতুন ভাবি, নতুন ভাবি। বাকিরা, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্যা এসে সবার মাঝে গেল। দেখলো একটা ছেলে অন্য একজনের সাথে কথা বলছে। ছেলেটার শুধু পিছন দিক দেখা যাচ্ছে। বন্যা দৌড়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। তানভীর হতবাক। সামনে ঘুরে দেখল বন্যা। তানভীর মুচকি হেসে বলল, মাশাল্লাহ, আসমানের পরি নিচ নেমে এসেছে। বাকিরা সবাই হৈ হৈ করে চিৎকার দিল। ছেলেরা আবার স্লোগান দিচ্ছে, আমাদের ভাবি জিন্দাবাদ। সন্ধ্যা 6টা বাজে। একটু আগে তানভীর বন্যার বিয়ে শেষ হলো। এখন দুজনকে একসাথেই বসিয়ে রাখা হয়েছে। তখনই মেঘ, মিম, মিষ্টি এবং আরও কিছু মেয়ে একটি আয়না নিয়ে আসলো। দুজনের সামনে রেখে তানভীরকে বলল, বলো তো ভাইয়া, কি দেখছো? বন্যা লাজুক হেসে বলল, আমার রাজপুত্র, আমার ভিলেন। বিয়ে মাত্র 2টি অক্ষরের শব্দ, কিন্তু এর বিশালতা অনেক। যারা এই শব্দের গুরুত্ব বোঝে তারা জীবনে সুখী, আর যারা না বোঝে তাদের জীবনে নেমে আসে বিচ্ছেদ নামক কালো আঁধার। বিয়ে মানে একটা মেয়ের জীবনের সম্পর্কের সমীকরণ পরিবর্তন হওয়া, আপনকে পর করা আর পরকে আপন। এই মুহূর্তটা একটা মেয়েই কেবল উপলব্ধি করতে পারে। এই যে বন্যা এখন পাগলের মতো হামাও করে কাঁদছে। বারবার মা, বোন, ভাইকে বলছে, আমি যাব না, আমি ওই বাড়িতে যাব না, আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না, প্লিজ তোমরা ওদের চলে যেতে বলো। আম্মু, ও আম্মু, তুমি ওদের চলে যেতে বলো না, আমি কোথাও যাচ্ছি না। বন্যা কাঁদছে, হাউ মাউ করে কাঁদছে। আজ যেন তার চিৎকার কোনো বাঁধ মানছে না। বন্যার বোন বন্যাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদছে, বোন, ও বোন, তোকে ছাড়া আমি কিভাবে থাকবো? তখনই বন্যার ছোট ভাই কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, আপু, তুই চলে যাবি? আমি কাকে নিয়ে ফুচকা খেতে যাব? কে আমাকে চকলেট এনে দেবে? বন্যার কান্না যেন আরও বেড়ে গেল। সেও তার ভাইকে জড়িয়ে ধরে কাঁদছে। তার মা যেন আজ নিশ্চুপ, কাঠের পুতুলের মতো এক জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বাবা পাশে দাঁড়িয়ে চোখ মুছে বারবার। হঠাৎ তার মা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আকস্মিক ঘটনায় বন্যা জ্ঞান শূন্য হয়ে পড়েছে। ছুটে গেল মায়ের কাছে, বলল, আম্মু, ও আম্মু, কথা বলো, তোমার বন্যা চলে যাচ্ছে। বন্যা তোমাকে আর সকাল সন্ধ্যা জ্বালাবে না, ফুচকা খাওয়ার অনুমতি চাইবে না, বারবার বলবে না আজকে খাইয়ে দাও, কাল থেকে আমি খাবো। বন্যার কান্নায় প্রকৃতি যেন ভারী হয়ে উঠেছে। চারদিকটা কেমন থেমে গেছে। শুধু বন্যার আহাজারি শোনা যাচ্ছে। তানভীর দূর থেকে টলমলো চোখ নিয়ে তাকিয়ে আছে। তার এই মুহূর্তে কিছুই বলার নেই। এটাই দুনিয়ার নিয়ম। মেঘসহ আরও কয়েকজন বন্যার মায়ের মুখে পানি ছিটিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরতে তিনি বন্যাকে জড়িয়ে ধরে বলল, মা, আমার মা, আমি আর নিজেকে সামলাতে পারছি না, তোকে ছাড়া কিভাবে থাকবো? তুই ছাড়া আমার ঘরটা শূন্য হয়ে যাবে। বলেই উনি হাউমাউ করে কাঁদতে শুরু করল। হঠাৎ বন্যা তার মায়ের বুকেই লুটিয়ে পড়ল। মেঘ দৌড়ে সামনে আসলো। চেষ্টা করলো জ্ঞান ফেরানোর, কিন্তু ফিরছে না। তখনই আবির বলে উঠল, মেঘ, মেঘ, ওর জ্ঞান ফেরানোর প্রয়োজন নেই। ফিরলেই আবার কাঁদবে। তার চেয়ে ভালো ওকে এভাবে নিয়ে চলে। তানভীর শোন, তুই বন্যাকে কোলে করে গাড়িতে নিয়ে তোল। বন্যার বাবা বলে উঠল, কিন্তু বাবা। আবির তাকে থামিয়ে দিয়ে বলল, আঙ্কেল, টেনশন করিয়েন না, আমরা আছি তো, কোনো প্রবলেম হবে না। তানভীর বন্যার কাছে এসে বন্যাকে কোলে নেবে এমন সময় বন্যার বাবা দুহাত চেপে ধরে বলল, বাবা, ও আমার অনেক আদরের মেয়ে। 2 হাতে ওকে অনেক যত্নে বড় করেছি। তুমি ওকে কখনো কষ্ট দিও না। আমার অবুঝ মেয়েটাকে দেখে রেখো। তানভীর, আঙ্কেল, আপনি প্লিজ এভাবে বলবেন না। আমি ওকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব। কোনো অভিযোগ করতে দেব না। বলে তানভীর বন্যাকে কোলে নিয়ে গাড়িতে বসালো।
তারপর বরযাত্রীর গাড়ি ছুটল আপন গতিতে, আপন ঠিকানায়। কিছু লোক আগে বাড়িতে ফিরে গেছে, তারা বরণ ডালা সাজাতে ব্যস্ত। তখনই আদি দৌড়ে বাড়ির ভিতর ঢুকল, বলল, বউ এসেছে, বউ এসেছে। কথাটা শোনা মাত্রই মালিয়া খান, হালিমা খান, আকলিমা খান, মাহমুদা খান সহ অনেক মহিলারা দরজার সামনে গিয়ে দাঁড়ালো। মালিয়া খানের হাতে রঙিন এক বরণ ডালা, যা নানান উপকরণে সাজানো। বউ নিয়ে দরজায় আসতেই তারা বরণ করে ভিতরে ঢুকলো। সবাই আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকছে। তখনই হালিমা খান বলে উঠল, মিম, বৌমাকে তোর রুমে নিয়ে যা, আজ বৌমা তোর রুমেই থাকবে। দরজা দিয়ে ঢুকতেই এই কথা শুনে তানভীরের চক্ষু চড়ক গাছ। তানভীর মনে মনে আওড়ালো, আমার বউকে ওরা নিয়ে কোথায় যাচ্ছে? আবির তানভীরের কাঁধে হাত রেখে বলল, কি সম্বন্ধী ভাই, কেমন লাগছে? আমার কিন্তু এমনই লেগেছিল, কিন্তু তখন আপনি আমার পক্ষে কোনো প্রতিবাদ করেননি। তখন যদি প্রতিবাদ করতেন তাহলে আপনাকেও আজ এই দিন দেখতে হতো না। বলেই আবির দাঁত কেলিয়ে হাসল। তানভীর মুখ ভোঁদা করে দাঁড়িয়ে আছে। ঠিকই তো, যেদিন মেঘা আর আবিরকে আলাদা থাকতে বলা হয়েছিল সেই দিন ও কিছু বলেনি, কিন্তু আবিরের সাথে মজা নিয়েছিল ঠিকই। আজ একই ঘটনা তার সাথে ঘটল। মিম বন্যাকে নিয়ে তার রুমে বসালো। ভাবল, বন্যা আপুর লাগেজটা নিয়ে আসি, আপুকে চেঞ্জ করতে বলবো।